প্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি অশোক কুমার সরকার, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ইমেজ পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউট। আমি আজকে সপ্তম পর্বের কম্পিউটার টেকনোলজির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আলোচনা করব। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আমি এর আগে তোমাদের এই সাবজেক্টের ক্লাস হয়েছিল, সেখানে আমি সাইবার জিনিসটা কী, সিকিউরিটি জিনিসটা কী এবং ইথিক্স জিনিসটা কী এবং সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন সহ ডিটেলস আলোচনা করেছিলাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। একই সাথে সাইবার সিকিউরিটির সংজ্ঞাটা পড়েছি, বা সাইবার জগতের সংজ্ঞা পড়েছি এবং সাইবার জগতের উপাদান বা সাইবার সিকিউরিটির উপাদানগুলো আলোচনা করেছিলাম। বইয়ের পৃষ্ঠা নাম্বার ছিল 13 এবং 14 পৃষ্ঠায়। একই সাথে আমি ছোট্ট একটা জিনিস ছিল, টপিক্সের বিষয়টা অনেক বড়, টপিক্সটা ছোটো ছিল। সাইবার নিরাপত্তার 3টি স্তম্ভ, এই কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমি তোমাদের সাইবার সিকিউরিটির থ্রেটস নিয়ে আলোচনা করব। সাইবার সিকিউরিটি থ্রেড নিয়ে আজকে আলোচনা করব আমরা। আসলে সাইবার সিকিউরিটির মধ্যে থ্রেডস, কোন কোন জিনিসগুলোকে থ্রেডস বলা হচ্ছে। বইয়ের পৃষ্ঠা নম্বর 14 পৃষ্ঠায় আছে। আমরা যখন কম্পিউটার পরিচালনা করি বা কম্পিউটারে কাজ করি তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। একটা আছে আমাদের নর্মাল সমস্যা। নর্মাল সমস্যা কীরকম, যে পিসিটা অন হচ্ছে না বা পিসিটা স্লো হয়ে গেছে বা এই টাইপের যেগুলো হার্ডওয়্যার রিলেটেড যে সমস্যাগুলো আছে, বা পাওয়ারের সমস্যার কারণে দেখা যাচ্ছে বারবার অফ হয়ে যাচ্ছে, ইউপিএস না থাকার কারণে যে সমস্যা, এগুলো হচ্ছে আমাদের নর্মাল সমস্যা, অর্থাৎ আমাদের রিসোর্সের সমস্যা এগুলো। আরেকটা সমস্যা আছে যে পিসিতে কাজ করতে করতে একটা সমস্যা সৃষ্টি হওয়া। কাজ করতে গেলে আমাদের কোন কোন সমস্যাগুলো সৃষ্টি হবে বা কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত আমাদের, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে থ্রেটস। থ্রেটসের বাংলা মিনিং হচ্ছে হুমকি। এখন হুমকি বলতে আমরা কি বুঝি বাংলা শব্দটায়? কেউ কাউকে ভয় দেখানো, ফিজিক্যালি কোনো ভয় দেখানো বা ওভার ফোনে ভয় দেখানো, আমরা এটাকে বুঝি। কিন্তু কম্পিউটারের জিনিসে বা কম্পিউটারের মধ্যেও এরকম কিছু হুমকি আছে। তুমি কাজটা অগোচরেই করতেছো, অথচ তোমার জিনিস নষ্ট হয়ে যাবে বা হ্যাক হয়ে যাবে। সেই জন্য আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোতে সতর্ক থাকতে হবে। তার আগে আমরা দেখব যে এই হুমকিগুলো কী কী জিনিসের উপর পড়তেছে, আমরা কোন কোন জিনিসটাকে আমরা হুমকি বলতেছি। তারপর সেটা থেকে রিকভার কী করে করা যায় বা সেটা থেকে আমি সতর্ক কী করে থাকবো সেটা আলাদা। এখানে পার্ট হচ্ছে যে আমরা এই হুমকিগুলো কী কী কম্পিউটারের জন্য বা ইন্টারনেটের জন্য বা আমাদের জন্য কী কী হুমকি আছে, যেহেতু আমরা কম্পিউটারের মানুষ। প্রথম তো আছে, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার বা মালওয়্যারকে বলা হচ্ছে। সাইবার জগতে সবচেয়ে বড় হুমকি ধরা হয় বিভিন্ন ধরনের মালওয়্যারকে। এই হুমকির যে জিনিসগুলো আছে সবগুলোকে কমন টার্ম যদি আমি ব্যবহার করি, দেখা যায় যে আছে হচ্ছে 10টা। এই 10টা নাম আছে বা 10টা জিনিস আছে। এই 10টা জিনিসকে একত্রে আমাদেরকে বলা হচ্ছে মালওয়্যার। যদি আমি আরও সহজভাবে বোঝাতে চাই যে মালওয়্যার জিনিসটা কি, সে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন কম্পিউটার পেরিফেরালস বলি। কম্পিউটার পেরিফেরালস 5ম অপারেটিং সিস্টেমের মধ্যে আছে যে কম্পিউটার পেরিফেরালস। এখন এই কম্পিউটার পেরিফেরাল জিনিস বললে আমরা কি বুঝি? এখানে ইনপুট এবং আউটপুট দুইটা জিনিসকেই আমরা একসঙ্গে বুঝি। তারপরে ইনপুটে কী কী পড়ে সেগুলো স্পেসিফিক নাম থাকতে পারে এবং আউটপুটে কোন কোন ডিভাইসগুলো পড়ে সেগুলোর স্পেসিফিক নাম থাকতে পারে। কিন্তু আমরা যদি কম্পিউটার পেরিফেরাল বলি
তাহলে ইনপুট এবং আউটপুটের সমস্ত জিনিসকে বোঝানো হয়। তা একই সাথে যদি আমি মানুষ বলি, মানুষ শব্দটা ব্যবহার করলে আমি মেল ফিমেল দুজনকে বোঝাইতে পারছি। যদি মেল বলি শুধু, তাহলে সমগ্র মহিলা বলা, পুরুষ বোঝাচ্ছে। আর ফিমেল যদি বলি তাহলে সমগ্র মহিলাদের বোঝাচ্ছে। কিন্তু তারপরে তো স্পেসিফিক একজন মানুষের নাম থাকে। তো সেরকম আমি মালয়ার বলতে বোঝাচ্ছি সবগুলোই যে 10টা জিনিস আছে আমাদের এই হুমকির মধ্যে, থ্রেডসের মধ্যে, এদের টোটাল কমন নাম হচ্ছে, প্রপার নাউন হচ্ছে মালয়ার। আর এই মালয়ারের মধ্যে যে জিনিসের মাধ্যমে অ্যাফেক্টেড হয় সেটাকে বলা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। তার মানে আমাদের এই ধারণা থেকে কি বোঝা যাচ্ছে যে এই থ্রেডগুলো অবশ্যই সফটওয়্যার টাইপের থ্রেড, মানে সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে থ্রেড দিবে বা হুমকি দিবে বা সমস্যা করবে। এতটুকু ক্লিয়ার আশা করি। তাহলে আমরা এখান থেকে আমরা প্রথম তো বুঝছি যে থ্রেড জিনিসটা কি সেটা একটা বুঝলাম, তার থেকে বুঝলাম যে মালওয়্যার জিনিসটা কি সেটা বুঝছি, একই সাথে আমরা বুঝলাম যে ম্যালিসিয়াস সফটওয়্যার বলতে কি বোঝায়। এখন আমরা দেখব সেই জিনিসগুলো কি কি। এক নম্বরে আছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার হচ্ছে আমি যখন কোনো জিনিসে বা কোনো ইন্টারনেটে কোনো কিছু কাজ করি তখন বিভিন্ন ধরনের অ্যাড আসে। আমি তার আগে বলছি যে এই যে জিনিসগুলো আছে সবগুলো অবশ্যই আমাদের সফটওয়্যার। যেহেতু আমি মালওয়্যার নিয়ে আলোচনা করতেছি, এদের মাঝে সবগুলো সফটওয়্যার বা এই জিনিসগুলো অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে আমাকে অ্যাফেক্টেড করবে, আমার পিসিকে বলো বা আমার কাজকে বলো। তার মধ্যে আছে একটা অ্যাডওয়্যার, এটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আমাকে অ্যাফেক্ট করবে। এটা কীরকম, আমি যখন কোনো ধরনের যে কোনো জিনিস আমি যদি সব ইনস্টল করতে চাই, অর্থাৎ নেট থেকে ডাউনলোড করে আমি ইনস্টল করব, একই সাথে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও তারা অটো অ্যাড করে। এই অ্যাডগুলোতে দেখা যায় যে আমি যে জিনিসটা সেটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি সেই সফটওয়্যারটা ইনস্টল করতে বাধা প্রদান করতেছে বা সমস্যা সৃষ্টি করতেছে। এই টাইপের যে জিনিসগুলো আছে, অথবা কোনো সফটওয়্যারে আমি কাজ করতেছি অযথা কিছু অ্যাড আসে। তোমরা ইয়াতে দেখতে পারো যে তোমরা যখন ফোনে তোমরা অনেক সময় কোনো অ্যাপসে কাজ করো তখন দেখবা যে নিচে বা সাইডে দেখবা যে বিভিন্ন ধরনের অ্যাড আসে। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাডওয়্যার, অর্থাৎ বিজ্ঞাপন দেয়া, বিজ্ঞাপনের মাধ্যমে তোমার কোনো ক্ষতি করারকে বলা হচ্ছে অ্যাডওয়্যার। ওই জায়গাতে তোমরা ডিটেলস পড়তে গিয়ে একটা প্লাগ ইন শব্দ পাবা। এই প্লাগ ইন জিনিসটা আমরা সপ্তম পর্বে তোমাদের যে আরেকটা সাবজেক্ট আছে ই কমার্স অ্যান্ড সিএমএস, সেই সিএমএসের ডিটেলস বুঝতে পারবো। জাস্ট এতটুকু মনে রাখো, প্লাগ ইন হচ্ছে আমাকে কোনো একটা কাজ করার জন্য স্পেসিফিক টাস্ক করে দেয় সে। স্পেসিফিক টাস্ক মিন, যেমন আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে বা আমার ই কমার্স সাইটে আমি একটা রিভিউ নেওয়ার জিনিস বা কন্ট্যাক্ট করার একটা অপশন রাখবো, তাহলে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা প্লাগ ইন আছে যেটা তোমার মতো করে, তোমার চাওয়া মতো করে তারা করে দেবে। নর্মাল কন্ট্যাক্ট ফর্মে সেটা করা সম্ভব না, কিন্তু স্পেসিফিক যদি কোনো কাজ থাকে বা আরও স্পেশাল যদি কোনো কাজ থাকে সেই কাজটা সেই প্লাগ ইনের মাধ্যমে করে দেবে বা ওই প্লাগ ইনের মাধ্যমে আমার কাস্টমাইজেশনটা সহজ হবে। তার মানে প্লাগ ইন হচ্ছে একটা স্পেসিফিক কাজ করে দেওয়ার একটা আলাদা সফটওয়্যার যেটা আমাদের সিএমএসে কাজ করে। এই জিনিসটাও যেহেতু আছে তোমার অ্যাডওয়্যারে আছে, তাহলে এটা আমি লিখতে পারি বিজ্ঞাপনের মাধ্যমে। ক্ষতি সাধনটা করবে। 2 নম্বরে আছে ভাইরাস। আশা করি ভাইরাস তোমরা সম্পর্কে অবগত আছো, তারপরেও আমাকে একটু বলতে হবে যে ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের ক্ষতি সাধন করে। বিভিন্ন ভাইরাস আছে, বিভিন্নভাবে ক্ষতি করে, বিভিন্ন জিনিসের ক্ষতি করে, আমার কাজটাকে সে ব্যাহত করে বা
কাজটা করতে বাধা প্রদান করে। এটা নিয়ে আর ডিটেলস না যাই আমি। তারপরে আছে এটা বাংলায় আছে রানম সয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমকে লক করে দিবে, এমন একটা আমাদের মালয়েশিয়া সফটওয়্যার যা সম্পূর্ণ সিস্টেমকে লক করে দিবে। এখন এই সিস্টেমকে লক করে যদি দেয় তাহলে তো আমি কাজ করতে পারবো না, এবং লক করার পরে তোমার একটা মেসেজ দিবে তারা যে তুমি টাকা প্রদান করো এখন আমাদেরকে। অবশ্যই এটা ভালো জিনিস, কিন্তু যদি তুমি এরকম একটা সফটওয়্যার তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। কম্পিউটার টেকনোলজিতে শুধু ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। যাই হোক, এটা ফান করলাম তোমাদের সঙ্গে। এইটা সফটওয়্যার কি করবে, অবশ্যই এটাও একটা মালয়েশিয়া সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে তারা কি চিন্তা করে যে আমি পুরো সিস্টেমটাকে লক করে দেওয়ার চিন্তা করব। যখনই তারা নেটে বা নেট কানেকশন দিবে বা কোনো একটা কাজ করতে আসবে নেটে বা সাইবার জগতে কোনো কাজ করবে, তখনই যেন আমি ওদের সিস্টেমটা লক করে দিতে পারি। এবং লক করে দিলে অবশ্যই কোনো একটা মেসেজ দিতে হবে, লক করে চুপচাপ থাকলে তো হবে না। লক করে তারা তোমার কাছ থেকে টাকা চাবে, পেমেন্ট করতে হবে কিছু। এই পেমেন্ট করার পর দেখো যে অটোমেটিকলি আবার সিস্টেমটা খুলে গেছে। অতএব সাবধান থাকতে হবে, কোনো কারণে যদি এরকম হয়ে যায় তখন কিন্তু টাকা পয়সা সবই যাবে। জাস্ট এটা একটা মালয়েশিয়া সফটওয়্যার যেটার মাধ্যমে তারা টাকা চায় বা সিস্টেমটা লক করে টাকা চায়। তারপর আছে বারকোড, ব্যাককোড, ব্যাকডোর। নর্মালি ব্যাকডোর বলতে আমরা কী বুঝি, বাসার মধ্যে যদি ব্যাকডোর বলতে কী বুঝি বা এই শব্দটার মাধ্যমে কী বুঝি? নর্মালি আমাদের কি থাকে যে ব্যাকডোর বলতে আমরা বুঝাই যে পিছনের দরজা, তাই নয় কি? তাই এখানেও আছে এরকম যে তোমাদেরকে আমরা যখনই কোনো ডাটা পাঠাই সেটাকে অবশ্যই ইনক্রিপ্ট ডিক্রিপ্ট নামে একটা জিনিস আছে। আমি যদি কোনো জায়গা থেকে কোনো ডাটা পাঠাই, অর্থাৎ কারোর সঙ্গে যোগাযোগ করতে, এই ডাটা তোমরা নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টেও ভালো করে বুঝতে পারবা। জাস্ট একটু ধারণা দিই তোমাদেরকে। মনে করো আমি তোমাদেরকে পাঠাইলাম আশিক, এই তথ্যটা আমি পাঠাইলাম, তাহলে তারা কি করবে, এই ডাটাটাকে ইনক্রিপ্ট করবে। প্রথম তো ইনক্রিপ্ট মানে কি সেটা দেখা যায় যে এর বিভিন্ন উপায় আছে, ডাটা ইনক্রিপ্ট করার বিভিন্ন ওয়ে আছে। আমার তোমাদের বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে এ লেখার পরে এমন একটা সিস্টেম করলো যে এ লেখার পরে প্রত্যেকটার সাথে আমার এরপরে যে শব্দটা থাকবে অ্যালফাবেটে সেটা সে অ্যাড করে দেবে, অটো অ্যাড করবে। অটো অ্যাড কীরকম, এরপরে কী আছে, বি একটা অ্যাড করবে। তারপরে এস আছে, এসের পরে কী আছে, টি আছে, টি একটা অ্যাড করবে। এইচ আছে, এইচের পর কী আছে, এইচটা পাঠাবে। তার সঙ্গে কী পাঠাবে, একটা এইচের পরে যে লেটারটা আছে সেইটা এইচ, তারপরে যে আছে এইচ জে, ABCDEFG H, আই আছে, ABCDEFG H আই, এরপরে অ্যালফাবেটটা হচ্ছে আই, তাহলে এইচ এর পর আই পাঠাবে। তারপর আই আছে, আই এর পর জে থাকে, সে জে পাঠাবে। কে থাকে, কে পাঠাবে, তারপরে পাঠাবে হচ্ছে এল। দ্যাট মিনস এইখানে যে শব্দটা করে আছে বা অ্যালফাবেট, এই কয়েকটা জিনিস আমাকে অতিরিক্ত পাঠালো না। এখন তুমি বাইরে থেকে যদি কেউ হ্যাকার বা যে কেউ কোনো এক ব্যক্তি যদি এই জিনিসটা দেখে, তাহলে সে
কিছুই কিন্তু বুঝবে না কি পাঠাইছে। মেইন যে শব্দটা ছিল সেই শব্দটা এখান থেকে সে ফাইন্ড আউট করতে পারবে না যদি সে এই টেকনিকটা না জানে যে এখানে যে সিস্টেমটা করা আছে সেই সিস্টেমের মধ্যে যে লেটারটা থাকবে সেই লেটারের পরে লেটারটা অ্যাড করে দেবে, অটো অ্যাড করে দেবে। তাহলে অবশ্যই এই লেটারটা যেখানে পাঠাবে, যার কাছে যাবে, সে তা জানা থাকা উচিত কীভাবে কোন সিস্টেমে সে পাঠাইছে। দ্যাট মিনস সেটাকে বলে ডিক্রিপ্ট। সে তখন যখন পড়বে তখন সে বুঝতে পারবে যে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে আমার মূল শব্দ, পরেরটা করে ফ্রি, পরেরটা করে অবশ্যই ফ্রি। তার মানে সে তখন এইটা করে বাদ দিবে। এ নিবে সে, তারপরটা বাদ দেবে। এস নিবে সে, তারপরটা বাদ দেবে। এইচ নিবে সে, তারপরটা বাদ দেবে। আই নিবে সে, তারপরটা বাদ দেবে। তারপরটা কে আছে, তারপরটা বাদ দেবে। তাহলে সে এই মেন জিনিসটা পেয়ে যাবে। কিন্তু এইটা একটা ব্যাপার হচ্ছে যে এইটা প্রথমে যখন আমি করছি এই জায়গা থেকে এই জায়গায় আছি, সেটা হচ্ছে ইনক্রিপ্ট করা। আবার যখন ওই মাথায় পৌঁছে গেল তখন যে আবার ওই যে বাদ দিল যে, সেটাকে বলা আছে ডিক্রিপ্ট করা। অবশ্যই তার জানা থাকা উচিত বা জানতে হবে তাকে যে কোন নীতিতে সে জিনিসটা পাঠাইছে, তারপরে সেটাকে মূল জিনিসটা নিয়ে আসবে। এইটাকে বলা হয় ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট। আর পুরো জিনিসটাকে বলা হয় ক্রিপ্ট। পুরো জিনিসটাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বা প্রসেসটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। পুরো জিনিসটাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আরও আছে এখানে সাইবার টেক্সট আছে, প্লেন টেক্সট আছে, এগুলো তোমরা ওইখানে জানতে পারবা। জাস্ট আমি তোমাদেরকে বুঝাইলাম যে আমি যদি কোনো জিনিস পাঠাই বা কোনো তথ্য পাঠাই, তার সঙ্গে অবশ্যই কোনো কিছু অ্যাড করার নীতিটাকে বলা হচ্ছে ইনক্রিপ্ট করা। নতুন যে জিনিসটা অ্যাড করব সেটাকে বলা হচ্ছে ইনক্রিপ্ট করা। এবং ওই প্রান্তে গিয়ে আবার সেটাকে যখন আমার মূল ডাটাটা নিতে চাবে তখন সেটাকে বলা হচ্ছে ডিক্রিপ্ট করা। আর পুরো পদ্ধতিটিকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। অবশ্যই এই নীতি মানে জানা থাকা লাগবে। আমি যেমন বললাম যে প্রথম লেটারের পর যে লেটারটা পাবে সেই লেটারের পরে একটা এক্সট্রা লেটার অ্যাড করবে। হাঁকাউ তো এক্সট্রা লেটার একটা অ্যাড করবে না। এই লেটারটা কোন লেটার হবে আমি তাকে বলেই দিছি যে লেটারটা পাবে তার পরবর্তী লেটারটা। এটা হতে পারে আরও 2-3টা লেটার পরে, কেউ বলতে পারে উল্টো পাশ থেকে আসতে পারে। এর অনেক সিস্টেম আছে বা ওয়ে আছে। তাহলে এই জিনিসটাকে আমাদের এখানে বলা হয়েছে ব্যাকডোর। ব্যাকডোর কোনটা? এই যে শেষে যেটা করছি, উল্টা পাশ থেকে আসছি আমি, এই জায়গা থেকে আমি এই শব্দটা পাইছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যাকডোর। এই কাজগুলো করে বিভিন্ন ধরনের স্প্যাম আর নেটওয়ার্কের সংযোগ দিয়ে। অবশ্যই নেটওয়ার্ক থেকে ডাটাটা নিতে হবে আমি কি পাঠাইছি সেটা। তারপর হচ্ছে কি লগার। পাঁচ নম্বরে হচ্ছে কি লগার। বুঝছো? কি লগার হচ্ছে আমরা যখন কোনো কম্পিউটারে কোনো টাইপ করি, দেখা যায় যে তুমি ইউজার নেম দিলা, ফেসবুকে সাপোজ ফেসবুকে লগ ইন করতেছো, তাহলে কি দেবে? এখানে ইউজার নেমটা দিবা আর এখানে দিলা পাসওয়ার্ড। তারপরে সাবমিট বা লগ ইন দিলা। এই বাটনে ক্লিক করলে এখন এখানে যে ইউজার নেমটা দিছো তুমি আর তার এগেনস্টে যে পাসওয়ার্ডটা দিছো, যেই তুমি লগ ইন বাটনে ক্লিক করবা সে তখন এইখানে যা দিছো তুমি সেই তথ্যটা যে ওই সফটওয়্যারটা তৈরি করছে বা যার কাছে এটা ইনস্টল করছে তার কাছে এই জিনিসটা অটো পৌঁছে যাবে। দ্যাট মিনস আমি যদি হই, আমি দেখা যায় কি লগার ইনস্টল করছি বা কি লগারে কাজ করছি আমি, তাহলে কি করবে? এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যা দিছো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কাছেও চলে যাবে। তোমার লগ ইন হইলো, তুমি বুঝতেই পারলা না, তুমি ফেসবুকে এখন ঢুকে গেছো, মনে করো ফেসবুকে কাজ করতেছো, কিন্তু তোমার ইনফরমেশনটা অটোমেটিক চলে গেছে। আর সে যদি চায় তোমার প্রোফাইলের ক্ষতি সাধন করতে পারবে। এইভাবে যে কাজটা করে বা এই লগ ইন টাইপের যে
কাজ করতে গিয়ে যে জিনিসগুলো তোমার লাগে, শুধু যে এটা ফেসবুকের জন্য ইউজার নেম পাসওয়ার্ড লাগলো, কোনো জায়গায় যদি থাকে যে ইকুয়েশন থাকে, মানে রোবট কিনা তুমি, বা আরও যদি এক্সট্রা কিছু থাকে, তোমার জন্ম তারিখ কত বা বার্থডে কত ছিল, বা ভেরিফিকেশন কোড যদি থাকে, এরকম হচ্ছে আমাদের সিকিউরিটির ব্যাপার শিখলেন। বাট কিলগারের কাজটা হচ্ছে যে তোমার লগ ইন টাইপের যে ইনফরমেশনগুলো থাকবে সেই টাইপের ইনফরমেশনগুলো তার কাছে পৌঁছায় দিবে, মানে হ্যাকারের কাছে বা যে এটা নিয়ে কাজ করতেছে তার কাছে পৌঁছায় দিবে, বা তারা এই কিলগারের মাধ্যমে তোমার ইউজার নেম পাসওয়ার্ড বা তোমার লগ ইন ইনফরমেশন নিয়ে নিতে পারবে, কিন্তু আমরা সেটা বুঝতেই পারবো না। তারপর হচ্ছে রুট কিট। রুটকিট হচ্ছে এই যে যেমন তোমাদেরকে বললাম কিছুক্ষণ এর আগে যে ছিল কিলগার, এটা মনে করো ইনস্টল করছো তুমি, অথবা ইনস্টল হয়েছে, তুমি সেটা দেখতে পারো নি, অথবা আরও বিভিন্ন ধরনের অ্যাডওয়্যারগুলো আছে, বা তোমাদের যে আমরা যে মেলিসিস সফটওয়্যারগুলো বললাম এই বা মালওয়্যারগুলো যে বললাম, এইগুলোকে সবগুলো ঢেকে রাখবে তোমার, মানে তোমার চোখে যেন পড়ে না বা তোমার সামনে যেন আসে না, তোমার পিসিতে আসে বা তোমার মেল বা তোমার নেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পিসিতে অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি যাতে বা তোমার নজরে না আসে এই টাইপের কাজ করার জন্য তোমাকে মূলত তারা হচ্ছে এই কাজটা করে। এই রুটকিট নামে যে মালওয়্যারটা আছে সে অন্যান্যগুলোকে হাইড করে দিবে। হাইড করবে কোনটা? তোমার ডাটাকে না, কিন্তু তোমার ইনফরমেশন না, কিন্তু ওদের যে মালওয়্যার টাইপের সফটওয়্যারগুলো আছে বা মেলিসিয়াস সফটওয়্যারগুলো আছে সেগুলোকে হাইড করবে, কিন্তু যাতে তোমার নজরে না আসে। কারণ তোমার যদি নজরে আসে তাহলে কী করবে, তুমি সেটা থেকে রিকভার করার চিন্তা করবে, যাতে এটা আমার পিসিতে সমস্যা না করে বা আমার ইউজার নেম পাসওয়ার্ড বা আমার তথ্যগুলো যেন না যায়, স্পাইসি না হয়, এই টাইপের কাজ করবে তুমি, যাতে সেই জন্য নজরে না আসে, তাদেরকে ঢাকানোর জন্য এই একটা মালওয়্যার আছে তাদের রুটকিট। এরপরেও আছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার কি? স্পাই মানে কি? স্পাই নর্মালি যা বা ইংরেজি শব্দ মানে হচ্ছে গুপ্তচর। এখানেও তাই, গুপ্তচরের মতো কাজ করবে। কীরকম? তুমি কোথায় কোথায় যাচ্ছ, তুমি কোন ব্রাউজারটা বেশি ইউজ করো, তুমি তোমার নেটের মধ্যে কোন সাইটটা বেশি হিট করো, মানে বেশিবার দেখো, ভিউ করো বা বেশি কাজ করো। কারণ তোমাকে এফেক্ট করতে চাইলে তোমাকে তুমি মনে করো মজিলা তুমি কোনো দিনই কাজ করো না, মজিলা বা অপেরা মিনি, সাপোজ অপেরা মিনি এখন আমরা কম ইউজ করি, অপেরা মিনিতে তুমি জীবনেও ঢোকো না। এখন ওরা যদি চিন্তা করে যে এই এত নম্বর আইপি থেকে অপেরা মিনিতে আমার কাজ করতে হবে, বা অপেরা মিনি এমন একটা সফটওয়্যার বা এই মেলিসিয়াস সফটওয়্যার তারা তৈরি করলো বা ভাইরাস তৈরি করলো যেটাতে অপেরা মিনিতে কাজ করে, তাহলে অপেরা মিনি কারা কারা ইউজ করে তাদের সেই জিনিসটা দরকার আছে। কারণ অপেরা মিনি ছাড়া তো ওই ভাইরাসটা তোমার পিসিতে নিয়ে আসতে পারবে না। তুমি যদি না করো সেটা অপেরা মিনিতে কাজ, তাহলে তো তারা পাঠাইতে পারবে না, তোমার সিস্টেম তো ক্ষতি করতে পারবে না। এই জন্য তারা চিন্তা করে যে তুমি কি কি ইউজ করো বা তোমার কাছে কি কি আছে যেটা তোমার প্রয়োজনীয়, সেই টাইপের জিনিসগুলো তারা রেখে দেয়, মানে নজরদারি করে। তারপর যখন তোর এরকম মেলিসিয়াস সফটওয়্যার পায় তখন সেটাতে এফেক্ট করে তোমার। দ্যাট মিনস এটার মাধ্যমে হচ্ছে গুপ্তচর ভিত্তি করে, যেটা আমি আমার পিসিতে আমি নেটের জগতে আমি কি কি কাজ করতেছি সেইটার নজরদারি করে। এই টাইপের যেটাকে আছে মালওয়্যার, সেটাকে বলা হয় স্পাইওয়্যার। এছাড়াও আছে ট্রোজান হর্স, ওয়ার্ম এবং ফিশিং। ওয়ার্ম মানে কি? খাদক। এগুলো জানো? আর এটা আছে ফিশিং।
আচ্ছা, ট্রোজান হর্স হচ্ছে ট্রোজান এই সময়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ম্যালেরিয়া। এটা অধিক তথ্য চুরি করে সিস্টেম রিসোর্স ব্যবহার করে। এটা দেখা যায় যে বিভিন্ন ধরনের সিস্টেমকে লস বা নষ্ট করে দিবে। ট্রোজান হর্স সিস্টেমকে ক্র্যাক করে দিবে, এই টাইপের যেটা আছে সেটা হচ্ছে ট্রোজান হর্স। আর ওয়ার্ম মানে হচ্ছে খাদক। এই ভাইরাস বা এই মালায়ার যদি ভাইরাস না, এই মালায়া যদি তোমার পিছনে থাকে তাহলে কী করবে, সে যে ড্রাইভে ঢুকবে সেই ড্রাইভের সম্পূর্ণ ফাইল খেয়ে ফেলবে। এই জন্যই তাকে বলেছে খাদক, সবসময় খাইতে থাকে। যেমন আমাদের বাসায় দেখবা যে, তোমাদের বাসায় নর্মালি কী চিন্তা করবা, যদি কাঠের জিনিস থাকে 5 বছর চলে গেছে বা 10 বছর চলে গেছে, তারপর দেখবা একটা শব্দ করে কুটকুট কুটকুট, তুমি ঘুমাচ্ছ, বাসায় লোকজন আছে, তারপরও শব্দটা করতেছে। তার মানে ওটাকে আমরা কি ঘুন বলি বা ঘুন পোকা বলি। এক ধরনের পোকা আছে যে তোমাদের কাঠটাকে খাইতে আছে, খুঁজে দেখবা যে নাই, কিন্তু শব্দটা হচ্ছে। তাই এরকম তোমার পিসিতেও দেখবা যে হার্ড ডিস্কে ফাইল আছে, দেখবা যে আস্তে আস্তে নাই, কিছু ফাইল নষ্ট হয়ে গেছে। ছবি একটা রাখছো, ছবিটা দেখা যায় কিছুদিন পরে উপরে সাদা হওয়া শুরু করে দিচ্ছে। এটা তোমার পিকচারটা ওপেন করে দেখছো, ঠিক আছে, 2 বছর পরে ওপেন করে দেখতেছে এই পর্যন্ত দেখবো না সাদা হয়ে গেছে, মানে কেমন একটা হয়ে গেছে। আরও কিছুদিন পরে দেখবো যে নাই, বেশি হয়ে গেছে সেটা আরও। আর একটা সময় গিয়ে দেখবে ছবি দেখাই যায় না, ছবি নাই, পুরোটাই একটা পর্দা হয়ে গেছে। তো এই টাইপের যে কাজগুলো করে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ম। আর ফিশিং হচ্ছে কোনো পুশ করাকে। ফিশিং মানে আমাদের যেমন নর্মালি আছে কোনো কিছু পুশ করা। কীরকম সেটা, তোমাকে অযাচিত একটা মেল দিবে, হাঁকাও একটা মেল দিবে, এমনভাবে দিবে যে তোমার পরিচিত কেউ মনে দিয়েছে। এই মেইলে যদি ঢোকো বা মেলটা ওপেন করো, তাহলে তোমার সব তো মেইলের তথ্য চলে যাবে। তুমি লাস্ট কবে লগ ইন করছো, কতজন কি আছে না আছে, ইভেন যদি সেরকমও হয়, দেখা যায় যে তারা চেষ্টা করবে তোমার মেইলের ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য। এই জন্য ফিশিং মানে যে কোনো জিনিস দেখলেই তোমরা মেইলটাকে ওপেন করবে না, আগে বুঝতে হবে যে আসলে এটা দরকারি কি না। যেমন তোমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের, যে কোকা কোলা থেকে আসছে তোমার মেইল, এত টাকা এত ইউরো পাবা, তুমি ওপেন করলা, খুব যে টাকা পয়সা দিয়ে কংগ্রাচুলেশন দিয়ে এমনভাবে সুন্দর করে মেলটা ডেকোরেট করলো, প্রথমেই হেডিংটা দিয়ে দিছে, এখন তুমি সাবজেক্টটা এমন সুন্দর দিছে, সাবজেক্ট দেখে তুমি মেলটা ওপেন করলা। এটা কিন্তু অনেক ধরনের ক্ষতিকারক জিনিস। টাকা পয়সা দেখলেই যে ঢুকতে হবে এমনটা না কিন্তু। এই 10টা ছিল আমাদের সাইবার নিরাপত্তার হুমকি বা সাইবার সিকিউরিটির থ্রেটস। আশা করি 10টাই তোমরা বুঝতে পেরেছো এবং মুখস্থ করবা সুন্দর করে। আমি নামগুলো আবার বলতেছি। প্রথমটা হচ্ছে অ্যাডওয়্যার, দ্বিতীয়ত ছিল ভাইরাস, তৃতীয়ত ছিল রামসওয়্যার, চতুর্থ ছিল ব্যাকডোর, পঞ্চম ছিল কিলগার, ষষ্ঠ ছিল রুটকিট, সপ্তম ছিল স্পাইওয়্যার, অষ্টম ছিল ট্রোজান হর্স, নবম ওয়ার্ম, দশম হচ্ছে ফিশিং। প্রত্যেকটারই সুন্দর করে মুখস্থ করবেন বা বুঝে বুঝে মুখস্থ করবেন। এবং এটা সংক্ষিপ্ত কোশ্চিনও আসতে পারে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, রচনামূলকও আসতে পারে। রচনামূলক যদি কোশ্চিনটা আসে তাহলে তোমার 10টারই বর্ণনা দেওয়া লাগবে। যেমন ফিশিং কি, এটা সংক্ষিপ্ত কোশ্চিন, অতি সংক্ষিপ্ত আসেই। 1 নম্বর কোশ্চিন মনে করে এটা পরীক্ষায় আসবেই, অতি সংক্ষিপ্ত ফিশিং কি, দিয়ে দিলে 1 মার্ক। ফিশিং দিয়ে কি, এটা 1 নম্বর কোশ্চিন, অতি সংক্ষিপ্ত। তারপরে আছে এই যে ট্রোজান হর্স, ওয়ার্ম, এই 3টা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্তর জন্য। স্পাইওয়্যার, দ্যাট মিনস তোমার এখানে যে 10টা আছে, 10টার মধ্যে দেখা যায় যে 7-8টা অতি সংক্ষিপ্তর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখন 7-8টা তুমি পড়ে গেলা বা অতি সংক্ষিপ্তের জন্য পড়লা, তাহলে আর কয়েকটা পড়লেই কিন্তু তোমার রচনামূলক কোশ্চিনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, রচনামূলকও আসার মতো। যদি তোমার অতি সংক্ষিপ্তের মধ্যে এখান থেকে না দেয় যে ফিশিং কি দেয় নাই অথবা ট্রোজান হর্স 2-3টে কোশ্চিন দেয়নি, তখন কিন্তু রচনামূলক কোশ্চিনটা তৈরি করবে। কোশ্চিনের তৈরি করারও কিছু নিয়ম আছে, ওরা শুধু যে মন চাইলেও দিয়ে দিল এমনটা না কিন্তু। তারা কি করবে, দেখে যে আসলে এই কোশ্চিন যদি দিয়ে দেয়, এখানে 3-4টে যদি অতি সংক্ষিপ্তে দিয়ে দেয়, তাহলে কিন্তু রচনামূলক কোশ্চিন আবার রিপিট করবে না। কারণ একই জিনিস এখানেও হইলো, তুমি এখানে মার্কটা ক্যারি করলা, আবার এইটা আবার রচনামূলকেও ক্যারি করবে, এরকম করবে না কিন্তু। ওরা যদি রচনামূলক দেয় তাহলে অতি সংক্ষিপ্ত দেখা যায় সর্বোচ্চ হলে 1টা দেবে। আর যদি তারা রচনামূলকে না দেয় তাহলে অতি সংক্ষিপ্ত আবার বাড়াই দেবে কিন্তু, বুঝছো কি, অতি সংক্ষিপ্ত বাড়াই দেবে। এই জন্য রচনামূলক কোশ্চেনের জন্য অবশ্যই অবশ্যই এটা সুন্দর করে গোছানোভাবে পড়বা। এবং বইয়ে তোমাদের এই বইটা খুব সুন্দর করে সাজানোই আছে। ক্লাস যদিও বা কম, এই সাবজেক্টটার একটা ক্লাস মনে হয় সপ্তাহে,
বইয়ে কিন্তু বইটাও ছোট আছে। অতএব কোশ্চিনটা পড়ে পড়বা খুব সুন্দর করে। যেমন ভাইরাস এখানে আছে, 2 নম্বরে ভাইরাস আছে। ভাইরাস তোমরা এখানে থেকে না পড়ে তোমরা ভাইরাসের যে আলাদাভাবে তোমরা আগে পড়ছিলা সেই জিনিসটা এখানে নিয়ে আসি রাখি দিবা। কারণ আগে যেটা হচ্ছে সেইটা গোছানো ছিল। ভাইরাসের ফুল মিনিং থেকে শুরু করে যা বোঝো তোমরা সব লিখবা। ভাইরাস কিন্তু সংক্ষিপ্ত কোশ্চিনও আসার মতো, শুধু সংক্ষিপ্ত। তাহলে আমি আগেই বলে নিলাম যে তোমাদের যদি সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত এখান থেকে কোশ্চিন বেশি দেয় তাহলে রচনামূলক কোশ্চিনটা আসবে না, আর যদি রচনামূলক কোশ্চিন দেয় তাহলে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্তে আসবে না। মাথায় রাখবা যে এই জন্য তোমরা রচনামূলক কোশ্চিনটা সুন্দর করে সাজায় রাখবা বা মুখস্থ করবা। আশা করি তোমাদের এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি যেভাবে পড়াচ্ছি হয়তো বা মুখস্থ হওয়ার কথা। এরপরও যদি তোমাদের কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই ইনবক্স করবা আমাকে পার্সোনালি, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা উত্তর দেব। আর তোমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করার জন্য অবশ্যই রোল এবং টেকনোলজিটা লিখবা। এরপর আছে সাইবার নিরাপত্তার জন্য পদক্ষেপ বা স্টেপ ফর দ্য সাইবার সিকিউরিটি। এই জিনিসটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি যে বিভিন্ন ধরনের মালওয়্যার আছে আমাদের, যা আমরা আচ্ছা এটা আজকে শুধু বুঝাই দিই আমি, তোমরা দেখিও, আমি পরের ক্লাসে ডিটেলসটা বলবো। থ্রেডসকে আমরা কি বলতেছি? মালওয়্যার। থ্রেডস মানে হুমকি, এই হুমকিগুলোকে বলা হচ্ছে মালওয়্যার। আর এই মালওয়্যার যার মাধ্যমে অ্যাফেক্টেড করে তার সেটা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। এখন আমরা এই মালওয়্যারগুলো বা ম্যালিসিয়াস সফটওয়্যারগুলোর নাম দেখলাম কিছুক্ষণ আগে, 10টা নাম দেখছি। এরা যে কাজগুলো করে এখান থেকে তো আমাদেরকে মুক্তি পেতে হবে, বা এই টাইপের জন্য সমস্যায় আমরা না পড়ি সে চেষ্টা করতে হবে, বা সেরকম নিরাপত্তা দিতে হবে। এই স্টেপের মধ্যে সেই নিরাপত্তার ব্যবহারগুলো লেখা আছে, কি কি কাজ আমরা করতে পারি। এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এখানে যে লেখা আছে বইয়ের মধ্যে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 15, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ। এরপরে আমরা প্রত্যেকটা ডিটেলস আবার শিখবো আমরা বইয়ের আরও ভিতরে গেলে। এখানে নাম আছে যেমন ইমেল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইডি কার্ড নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার ইত্যাদি শেয়ার করা থেকে বিরত থাকা। বিভিন্ন ধরনের এই জিনিসগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে। কোন কোন নাম্বার আছে? বিভিন্ন পাসপোর্ট নাম্বার, আইডি নাম্বার, ইমেল নাম্বার। তো এই কারণে এখন যদি তোমার সেগুলো শেয়ারও করতে হয়, কোনো কারণে শেয়ার করতে, আমরা কি সেটা থেকে বিরত থাকবো? অবশ্যই না। আমাদেরকে দরকার আছে যে তোমার ডিটেলস ইনফরমেশনটা আমাকে যদি চাই যে মেল করে দাও, তুমি কি সেটা দিবা না? অবশ্যই দেবা। এই কারণে এমনভাবে দিতে হবে যেন সেটা আমার দেখা যায় জিপ করে দিতে পারি আমি, অথবা যদি কোনো ছোট ছোট জিনিস থাকে সেটাকে আমি পিকচার তৈরি করব। যেমন তোমার ইমেল আইডিটা, এটা একটা টেকনিক আমি বলি, যারা তোমরা আউটসোর্সিং করো তাদের জন্য। অনেক সময় কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যারা তোমাদেরকে ওদের প্ল্যাটফর্মের ব্যতিরিক্তে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না ক্লায়েন্টের সঙ্গে। যেমন আপওয়ার্কে খুব এটা রেস্ট্রিক্টেড। এখন তারপরে তুমি ক্লায়েন্টকে তো তোমার যদি তথ্য দিতে না পারো তুমি, তাহলে তো তুমি আবার ওর সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে না, ওদের চ্যাট হিটে তোমার গিয়ে কাজ করতে হবে। এটা তো সমস্যাজনক। তাহলে তোমরা কি করতে পারো, এটাও এখন ইয়া করে দিছে, ব্যান করে দিছে, সেটাও ধরতে পারে। তুমি তোমার ইমেল আইডিটা, ইমেল, স্কাইপি, এই আইডিগুলো একটা পেজে লিখবা, ইয়াতে লিখবা, অ্যাডোবি ফটোশপে লিখবা। লেখার পরে কয়েক প্রকার লেয়ার দিবা ওর উপর। কয়েকটা লেয়ার দিলে ওরা তখন অনেক সময় ট্রেস করতে পারে না। কিন্তু নর্মালি যদি তুমি টাইপ করো যে
স্কাইপ আইডি এটা, ওদের যে আপওয়ার্কে যে মেসেজটা আছে সেখানে যে স্কাইপই শুধু শব্দটা লেখো, তাতেই তুমি আগে টার্গেটেড হয়ে যাবা। সেটাতে অবশ্যই তোমাকে এইটাকে বিভিন্ন কয়েক প্রকার লেয়ার দেবে, এমনভাবে লেয়ার দিলে যে আবার লেখাই বোঝা যায় না, সেটা অবশ্যই করা যাবে না। অবশ্যই ট্রান্সপারেন্সি কমাই দিতে হবে লেয়ারের, এরকম কাজগুলো করে তোমাকে পাঠাইতে পারো। এখন সেটাও কিন্তু তারা ট্রেস করে, তাই এই টাইপের জিনিসগুলো আমাকে অবলম্বন করতে হবে। এই যে যেমন আমি প্রথমে বললাম যে বিভিন্ন টাইপের ইমেল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইডি কার্ড নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার ইত্যাদি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, এটা বলছে তারা। এখন বিরত থাকলে তো আমার কাজটা সার্ভ হবে না, আমাকে তো শেয়ার করাই লাগবে। তাহলে এই কারণে আমরা এটা ফটোশপে কাজ করে আমি পাঠাইতে পারি, অথবা পিডিএফ করে, অথবা জিপ করে, এরকম বিভিন্ন ওয়েতে আমি পাঠাইতে পারি যাতে আমার কাজ হয়। এখানে আছে, আমি আগামী ক্লাসে আশা করি তোমাদেরকে বাকিগুলো বোঝাইতে পারবো। শুধু 1 নম্বরটা বোঝালাম, তোমরা বই দেখেও একটু সহজ হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আশা করি আগামী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো। স্যার একটু কথা বলবে। তোমরা বুঝছো খুব চালাক, বুঝছো। প্রথমে দেখলাম স্যারের ক্লাস শুরু হইলো, তোমরা ওগুলা আসলা, আসে কমেন্ট করলা, কমেন্ট করিয়ে নাই, ঠিক আছে। কমেন্ট করছে 15 জন, ভিউ করতেছে 4 জন। এগুলো কিন্তু আমি সব দেখলাম, পুরো ক্লাসটাই দেখলাম যে স্যারের ক্লাসে পুরো ক্লাস কে কে দেখছো আর কে কে দেখো নাই, বুঝছো। তোমরা আমাদের সাথে যেরকম ফাঁকিবাজি করবা, তোমরা ওরকম ফাঁকিবাজিতে পড়বা, এটা মাথায় রাখবা।